জাতিকে আবারও বোকা বানানো গেল। সকলকে নাচ গানে ব্যস্ত রেখে মাঝখান দিয়ে কাম সেরে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে মানিক মিয়া এভিনিউতে পূর্ব ঘোষিত ৩৬ জুলাই গণঅভ্যুত্থান উদযাপন আয়োজন ছিল এবং সে আয়োজনের মঞ্চ থেকেই জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। যেমন ঘোষণা তেমন কাজ। লক্ষ লক্ষ মানুষ মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছিলেন, আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং পরবর্তীতে বিকাল দিকে সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই ঘোষণাপত্রটাকে কেন্দ্র করে রাজনীতিতে অনেক জল ঘোলা হয়েছে, অনেক রকম তর্ক বিতর্ক হয়েছে, অনেক রকম জল্পনা কল্পনা হয়েছে। সর্বশেষ এই ঘোষণাটি পাঠ করা হলো এবং এই ঘোষণাটি পাঠ করার পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আমি বলছি সকলে নয়, বেশিরভাগ মানুষ একটা বা কয়েকটা শ্রেণী, নির্দিষ্ট কয়েকটা শ্রেণী বাদ দিয়ে, বা ধরা যেতে পারে যে একটা শ্রেণী বাদ দিয়ে বাকি দেশের সকল মানুষকে যে একটা ঐক্যবদ্ধের জায়গাতে আনার কথা ছিল সেই জায়গাটাতে না এনে বরং চরম অনৈক্যের এবং অনিশ্চয়তার একটা বীজ বপন করে দেওয়া হলো এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। দেখেন, প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাপত্রটি পাঠ করতে। এই ঘোষণাপত্রটি আপনারা সকলেই আমি আহ্বান করব যে আপনারা পড়বেন এবং আপনাদের যে ব্যক্তিগত দিমাগ, সেই দিমাগ দিয়ে চিন্তা করার চেষ্টা করবেন যে ঘোষণাপত্রের মধ্যে আপনার প্রত্যাশা অনুযায়ী কোন জিনিসটা সংযোজন হয়েছে এবং কোন জিনিসটা বিয়োজন হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘোষণাপত্রের মধ্যে কতটা ফারাক রয়েছে, কতটা এখানে মানে ধোঁকাবাজির একটা জায়গা রয়েছে। প্রথমত যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, এই ঘোষণাপত্রের মধ্যে দেখেন ওই পাকিস্তান আমলের পর থেকে শুরু করে বাংলাদেশের অনেক বিষয়, শেখ মুজিবুর রহমান কিভাবে বাকশাল কায়েম করেছেন, এরপরে কিভাবে এরশাদ স্বৈরশাসক হয়ে উঠেছেন, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এরপরে 111-এর মধ্য দিয়ে একটা মানে একটা পাতানো একটা নির্বাচনের মাধ্যমে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে দেশটাকে একেবারে অরক্ষিত করে দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো লাগাতার বলা হয়েছে। কিন্তু বিডিআর বিদ্রোহের কথা সেখানে বলা হয়নি, সেখানে শাপলার গণহত্যার কথা বলা হয়নি, সেখানে আলেম ওলামাদের উপর, সেখানে বাংলাদেশের সাধারণ জনগণের উপর যে অকথ্য নির্যাতন করা হয়েছে সেই বিষয়গুলো সেখানে উপেক্ষিত হয়েছে। আর অন্যান্য ঘটনাগুলোকে এমন ভাবে বলা হয়েছে যেন জুলাই গণঅভ্যুত্থানটা এখানে ম্লান হয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানটাকে বেশি ফোকাস না দিয়ে অন্যান্য ঘটনাগুলোকে যেহেতু সেহেতু সেজন্য এজন্য এই শব্দগুলো দিয়ে একেবারে একটা হযবরল একটা ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এটা আমার জায়গা থেকে আমি আমার অ্যানালাইসটা বলছি, আপনি আমার সাথে একমত নাই হতে পারেন বা আপনার কাছে আপনার মনোভূত হতেও পারে, কিন্তু আমার জায়গা থেকে আমি কোনোভাবেই এই ঘোষণাপত্র নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছি না। খানিকটা সন্তুষ্ট হলেও সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছি না। এখানে চরমভাবে ইসলামপন্থীদেরকে উপেক্ষা করা হয়েছে। আর সবচাইতে বেশি যে বিষয়টা এখানে আমি মনে করি যে একেবারে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যেটা মোটা দাগে একটি দল বাদ দিয়ে বাংলাদেশের প্রায় সকল দলের দাবি ছিল যে জুলাই ঘোষণাপত্রকে, জুলাই সনদকে যেন সংবিধানের আওতায় আনা হয়, এটাকে যেন সাংবিধানিক রূপ দেওয়া হয়, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এই সাংবিধানিক স্বীকৃতিটা কারা দিবে? একটি শ্রেণী কিংবা একটি দল বলেছিলেন যে এই সাংবিধানিক স্বীকৃতি আগামী সংসদ দিবে, কিন্তু বাংলাদেশের জনগণ এবং বেশিরভাগ রাজনৈতিক দলেরই এই মত ছিল যে এই জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি বর্তমান সরকার দিবে, বর্তমান সরকার, নির্বাচিত সরকার নয়। কারণ বর্তমান সরকার যেভাবে সকলকে একটা জায়গায় আনতে পারছে, বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচিত সরকার এভাবে সকলকে নিয়ে বসতে পারে নাই। নির্বাচিত সরকারের কথা বিরোধী দল শুনেই না। আগামীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা যে এইভাবে সকলকে নিয়ে একসাথে ঐক্যমত্যে পৌঁছার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, এটা একেবারে নিঃসন্দেহে বলে দেওয়া যায় না। এর মধ্যে অনেকটাই অনিশ্চয়তা রয়েছে।
আগামী নির্বাচিত সরকার এটা পারবে কিনা এই বিষয়টা সন্দেহজনক। আর বেশিরভাগ যে সম্ভাবনা তারা এটা করতে পারবেন না। আমি কোনটা বলছি, যে সকলকে নিয়ে একসাথে বসে ঐক্যমত্যে পৌঁছানোর মতো যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পারবে না। কাজে যেহেতু এখন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমত পোষণ করে বাংলাদেশের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে, সেক্ষেত্রে সকলে ঐক্যমত্য হয়ে কেন এই জুলাই সনদটাকে বর্তমানে এখনই সংবিধানের আওতাভুক্ত করা হচ্ছে না, এটা আমার সবচাইতে আপত্তির জায়গা। আর দ্বিতীয় যে বিষয়টি, যেটি প্রথমে বললাম, যে এখানে ইসলামপন্থীরা চরমভাবে উপেক্ষিত হয়েছে। দেখেন, ইসলামপন্থীরা এরকমই বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে সংগ্রামে দেশের পক্ষে সর্বাগ্যে নিঃস্বার্থভাবে ইসলামপন্থীরা ছিল। আপনি দেখেন কোঠা সংস্কার আন্দোলন, এই যে আন্দোলন, এখানে ইসলামপন্থীদের নামার কি দরকার ছিল? আমরা তো আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের কোনো কোঠার প্রয়োজন নাই, আমরা তো কোঠা বিশ্বাসী নই। আমাদের মতাদর্শ হচ্ছে যে আমরা আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা আমাদের রয়েছে। আমরা মনে করি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি যেই পড়াশোনা করছি এ দিয়ে আমার কোনো মানে এই আশা নাই যে আমি লক্ষ লক্ষ টাকা বেতনে ব্যাংকে চাকরি করব, বিভিন্ন সচিবালয়ে চাকরি করব। আমি আমার দিনদারির উপর থেকে আমি কিভাবে আমার নীতি আদর্শকে বজিয়ে রেখে আমি আমার আখেরাতকে সমুন্নত করে কিভাবে দুনিয়া জীবনযাপন করতে পারি, যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয় সেটাও আমার আখেরাতকে প্রাধান্য দিয়ে কিভাবে আমি করতে পারি, সেই বিষয়টা হচ্ছে আমাদের মোক্ষম উদ্দেশ্য। এবং আমাদের রিজিকের চিন্তা আমরা সামান্য মাত্র আমাদের হাতে যতটুকু সময় আছে, যতটুকু উপকরণ আছে, এগুলো দিয়ে আমরা চেষ্টা করি। আমাদের মতে রিজিকের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। রিজিক নিয়ে আমাদের এত টেনশন নাই। সেক্ষেত্রে এই কোঠা নিয়ে আমাদের এত কোনো কথা ছিল না। আমাদের স্কুল কলেজের ভাই বোনেরা এগুলো করেছে, আমরা নৈতিকভাবে সমর্থন দিয়েছি। কিন্তু আমাদের মাঠে নেমে আমাদের প্রায় 80 জনের ঊর্ধ্বে ছেলে মাদ্রাসা থেকে নিহত হওয়ার কোনো কথা এখানে ছিল না। আমরা কিন্তু নিঃস্বার্থ শুধুমাত্র দেশের জন্য একটা জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা কিন্তু এত বড় আত্মত্যাগ আমরা দিয়েছি। কিন্তু এই নিঃস্বার্থ আত্মদানের কি কোনো স্বীকৃতি আমরা পেলাম? আমাদের ইসলামপন্থীরা কি পেল? চরমভাবে এখানে ইসলামপন্থীরা উপেক্ষিত হয়েছে। শাপলা গণহত্যার মতো একটা মানে ইতিহাসের বর্বরতম একটা ঘটনার উল্লেখ মাত্র এই সনদের মধ্যে নাই। এই সনদটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? সার কথা হচ্ছে এই যে এই সনদটা মোটামুটি একটা গজামিলের মধ্যে দিয়ে এই সনদটাকে মানে সামনে আনা হলো এবং এই সনদটাকে ঘোষণা করা হলো। এই সনদের মাধ্যমে যেখানে সকলের ঐক্যমতে প্রচার কথা ছিল, সেখানে এই সনদটা আগামীতে আরো বিভাজন তৈরি করবে বলে অনেকে মনে করছেন। কাজেই অত্যন্ত সঙ্গত কারণে এটা আমরা আমাদের জায়গা থেকে বলছি যে এই সনদটা প্রতি আমরা সম্পূর্ণ একাত্মতা পোষণ করতে পারছি না এবং সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছি না। দেখা যাক সকলে মিলে কি করে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আগামীতে কি ডিসিশন নেয়। তবে একজন সাধারণ নাগরিক হিসাবে এই জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার অনেক অভিমানের জায়গা রয়েছে এবং আমি আরো সুন্দর হতে পারত, যেটা হয় নাই। এই জন্য আমি আমার জায়গা থেকে হতাশা ব্যক্ত করছি এবং আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব যেন সকল অসঙ্গতিগুলো দূর হয়ে একটা ঐক্যমত্যের দিকে দেশটা যেতে পারে। দেশের সকল অস্থিতিশীল পরিস্থিতি থেকে যেন দেশটা রক্ষা পায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের যার যার জায়গা থেকে দেশের জন্য অবদান রাখার তৌফিক দান করুক এবং সঠিক বুঝ দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।